নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। চাকরি মানে জীবিকা, জীবন ধারণের জন্য, সংসারের জন্য। একটা সংসারে ধরে নেওয়া যাক 3 জন থেকে 4 জন থাকে, হিসেব করে দাঁড়ালে যদি 32,000 জন চাকরি করেন তাহলে তাদের সংসারে যা মানুষ রয়েছেন যে পরিমাণ, সব মিলিয়ে 1 লাখ। এই 1 লাখ মানুষ প্রত্যক্ষভাবে জড়িত আজকের এই কিছুক্ষণ পরে দুপুর 2টোয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় সেটার উপরে। 32,000-এর চাকরি থাকবে কি যাবে, কি হবে, সবার নজর আজ দুপুর 2টোয় যখন ডিভিশন বেঞ্চে রায়দান হবে। 32,000 চাকরি বাতিলের মামলার রায় আজ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গায় দাঁড়িয়েছে এই 32,000-এর সঙ্গে আরও প্রচুর মানুষ জড়িয়ে রয়েছেন এবং তার সঙ্গে জড়িয়ে রয়েছে অর্থনীতি, রাজনীতি। শুরুতেই একবার হাইকোর্ট চত্বর থেকে অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, তোমার কাছ থেকে প্রেক্ষিতটা একটু বোঝার চেষ্টা করব, প্রেক্ষিতটা জানার চেষ্টা করব। আজ দুপুর 2টোয় রায়দান হবে ডিভিশন বেঞ্চে। 32,000 চাকরি প্রার্থী তারা অপেক্ষা করে রয়েছেন, তারা জানতে পারবেন তাদের চাকরি থাকছে না যাচ্ছে। একেবারে তাই। 2014 টেট থেকে 2016 প্রথম যে নিয়োগ প্রক্রিয়া, তাতে 42,949 জন চাকরি পান। তার মধ্যে 32,000 চাকরি বাতিল হয়ে যায় রাতারাতি 2022 সালের পরে, অর্থাৎ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের তৎকালীন একক বেঞ্চের নির্দেশে। এবং সেই চাকরি বাতিলের নির্দেশ মূলত প্রশিক্ষণহীন যারা, তাদের চাকরি বাতিলের নির্দেশ বহাল থাকবে নাকি অন্যরকম কিছু রায় আসবে, সেটার জন্যই অপেক্ষা। এসএসসি যেহেতু 26,000 চাকরি বাতিল হয়েছে সর্বোচ্চ আদালতের রায়ে, কাজেই এই মুহূর্তে সিঁদুরে মেঘ, কৌতূহল শিক্ষাঙ্গনগুলিতে। কারণ তাহলে কি এসএসসির মতো এখানেও অনুরূপ কোনো ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে, যা জানার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। কিন্তু এই কথাগুলো, প্রেক্ষিতগুলো আরও বলবো। আগে তোমাকে হাইকোর্ট চত্বরের ছবিটা একটু দেখিনি। আমি রয়েছি বি গেটের সামনে এবং এই মুহূর্তে আমরা সচরাচর সাধারণ দিনে যে পরিমাণ নিরাপত্তার ছবি দেখি তার থেকে বেশি পরিমাণে কিন্তু আজ পুলিশ এখানে মোতায়েন রয়েছে। এবং একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার যিনি কলকাতা হাইকোর্টে 3টে বিল্ডিংয়ের দায়িত্ব সামলান, সেখানে অতিরিক্ত পুলিশ অফিসার কিন্তু আজ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন জায়গায় বি গেট, এ গেট, সমস্ত গেটে কিন্তু এভাবেই পুলিশের মোতায়েন, পুলিশের পরিমাণ কিন্তু আজ অনেকটা বাড়ানো হয়েছে দুপুর 2টো প্রাথমিক জাজমেন্টকে সামনে রেখে। কারণ একাধিক সময় দেখেছি প্রাথমিক, উচ্চ প্রাথমিক এই ধরনের মামলার ক্ষেত্রে নানা রকমের একটা ক্যাগজ তৈরি হয়, তাতে কোনো রকম শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয়। তাই জন্যই এই অতিরিক্ত নিরাপত্তা বলে হাইকোর্ট সূত্রে আমরা জানতে পারছি। যে প্রেক্ষিতে কথা বললে, 2014 সালের টেট প্রায় 2012 থেকে একটা অংশ আসে এবং 14 সালের প্রেস যারা বসে, দুটো মিলিয়ে প্রায় 20 লক্ষ পরীক্ষায় বসে এবং 13 থেকে 14 লক্ষ যারা ফাইনালি পরীক্ষা বসে, ফর্ম ফিল আপ করে অত, ফাইনালি পরীক্ষা বসে 13 থেকে 14 লক্ষ, যার মধ্যে 1,25,000 তারা টেট উত্তীর্ণ হয় 2014। এই টেটের মধ্যে যাবতীয় অভিযোগ, যাবতীয় রহস্য লুকিয়ে রয়েছে বলে বারবার মামলাকারীরা অভিযোগ করেছেন। কি রহস্য? একাধিক ব্যক্তি, প্রথমে দেখা গেল 269 জন তারা বোর্ডের অফিসের বাইরে তাদের নাম্বার বেশি চাই বলে বিক্ষোভ অবস্থান করলেন। তাদের একটা তালিকা আবেদন করতে বলা হলো, তাদেরকে কাউকে 1 নম্বর, কাউকে 2 নম্বর, কাউকে অতিরিক্ত নাম্বার দেওয়া হলো। এইরকম প্রায় 269 জন চাকরি পেয়ে গেল। শুধু তাই নয়, দেখা গেছে এই মামলা যত এগিয়েছে, বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যখন মামলা ছিল, সেখানে সিবিআই যে তাদের তদন্ত সাবমিট করছে, তাতে শেষমেশ বোর্ডের প্রাথমিক বোর্ড, তার নিয়ন্ত্রণে রয়েছে রাজ্যের জেলাভিত্তিক ডিপিএসসিগুলি, তারা 94 জনের চাকরি বাতিল করতে বাধ্য হয়। এবং এই বাতিলের জায়গা কি না, তাদের ন্যূনতম যোগ্যতা মানটাই নেই প্রাথমিকে চাকরি পাওয়ার, তারা চাকরি করছিল এতদিন। অর্থাৎ অতিরিক্ত নম্বর দেওয়া। 2016 সালের যে রুল প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য তৈরি করা হয়েছিল, সেই রুলটাই ভায়োলেট হয়েছে, অর্থাৎ বোর্ড নিজের তৈরি আইন সেটা মানেনি। সবথেকে বড় অভিযোগ যেটা, প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া, সেখানে কার্যত বোর্ডের কনফিডেন্সিয়াল সেকশনের নামে একটা থার্ড পার্টি এজেন্সি, অর্থাৎ একটা বাইরের একটা সংস্থাকে দিয়ে পুরো নিয়োগ প্রক্রিয়া, তার ওএমআর মূল্যায়ন, একই সঙ্গে তার মেধা তালিকা প্রস্তুত এবং নিয়োগ তালিকা প্রস্তুতের মতো কাজগুলি করা হয়, যেটা একেবারে আইন বিরুদ্ধ বলে মামলায় অভিযোগ এসছে। কেন আইন বিরুদ্ধ? কারণ বোর্ডের এই ধরনের রুলের ক্ষেত্রে একটি সংশোধনী আনে, কিন্তু সংশোধনী আনার পর এই ধরনের কাজগুলি করার জন্য রাজ্য সরকারের একটা অ্যাপ্রুভ্যাল লাগে। সেই অ্যাপ্রুভ্যাল লেটার দেখতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই অ্যাপ্রুভ্যাল লেটার কিন্তু সরাসরি আদালতে পেশ করা যায়নি। একই সঙ্গে সিলেকশন কমিটি আছে বলে, সিলেকশন কমিটি পুরো বিষয়টা দেখভাল করছে বলা হলো, আদৌতে সিলেকশন কমিটি ছিল না, জেলাভিত্তিক ছিল কি ছিল না। এবং শেষ মুহূর্তে যখন মামলার সওয়াল জবাব আসে, তখন দেখা যায় বোর্ডের যে সাবমিশন এবং মামলার উভয় পক্ষে যে সওয়াল জবাব আসে, তাতে দেখা যায় যে
এই নিয়োগ প্রক্রিয়ায় 42,949 যদি 43,000 ধরি, এই 43,000 রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিযুক্ত হয়েছে। যে নিয়োগ প্রক্রিয়া রাজ্যের যে যতগুলি ডিপিএসসি ছিল, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, সেই ডিপিএসসিগুলি কার্যত ক্লার্কের ভূমিকা বহন করেছে, এমনটাই সাবমিশন। অর্থাৎ মেধা তালিকা প্রস্তুত করেছে বোর্ড, তারা শুধুমাত্র সেই তালিকাগুলো টাঙিয়েছে। ডিপিএসসিগুলির হাত থেকে তাহলে কি ক্ষমতা চলে গেছে? অন্য একটি মামলা, পূর্ব মেদিনীপুরের মামলার ক্ষেত্রে দেখা গেছিল ডিপিএসসিটাই অবৈধ, যে রুল মেনে ফাংশন করার কথা, কলকাতা হাইকোর্টের একটি রায় রয়েছে, তাতে এই প্রশ্নগুলো আরও সামনে এসেছিল। এছাড়াও দেখা যাচ্ছে যে প্রাথমিক এই ওএমআর মূল্যায়নের ক্ষেত্রে আমরা এসএসসির ক্ষেত্রে সরাসরি একটা পিডিএফ পেয়েছিলাম, দেখতে পেয়েছিলাম কার কত মার্কস, কারচুপির বিষয়টা। এক্ষেত্রে একটা অদ্ভুতভাবে ওটা পিডিএফটাকে স্ক্যান না করে সেটাকে লিনিয়ার ফরম্যাটে এমনভাবে ট্রান্সফর্ম করা হয়েছিল, সেখানেও একাধিক ধোঁয়াশা রয়েছে বলে মামলায় অভিযোগ এসছে। এছাড়া কি সংরক্ষণ নীতি মানা হয়নি, বিভিন্ন জেলাভিত্তিক যে কাট অফ মার্কস সেখানে গণ্ডগোল রয়েছে বলে অভিযোগ, এবং দেখানো হয়েছে মামলাতে, একাধিক মামলাকারী দেখিয়েছেন, কার নাম বলবো কার নাম বলবো না, সেখানে দেখানো হয়েছে বিভিন্ন জেলায় এই ধরনের যাদের যোগ্যতা মান বেশি তারা কিন্তু সুযোগ পায়নি, অনেকেই সুযোগ পেয়ে গেছে। বোর্ড তার যুৎসই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে, তাদের যুক্তি দেওয়ার চেষ্টা করেছে। এই একাধিক জায়গায় অসঙ্গতি, তার জন্য একাধিক মামলা হয়েছে। এবং এর আগে 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ, আর তারপর আজ ডিভিশন বেঞ্চের কি রায়, সেদিকে নজর থাকবে। তবে তার আগে চট করে একবার দেখে নেওয়া যাক এর আগে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ ঠিক কি নির্দেশ দিয়েছিল। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট নির্দেশ দেয় সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত অথবা আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। যত টার্মিনেশন বলেছিল, ক্যান্সেলেশন অফ অ্যাপয়েন্টমেন্ট বলেছিল, সেই ক্যান্সেলেশন স্টে, ফুল স্টে। এক নম্বর হচ্ছে হিয়ারিং দেয়নি, সেকেন্ড হচ্ছে 3 মাসের মধ্যে সবাইকে আবার সিলেকশন প্রসেসে আসতে হবে, সেটাকে ডিভিশন বেঞ্চ বলেছে ইন্ট্রিম মেজার প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে। 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় নিয়ম অনুযায়ী অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার কথা। রাজ্যের বিভিন্ন জেলার পরীক্ষকদের বয়ান রেকর্ড করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাক্ষ্য দিতে গিয়ে পরীক্ষকদের বেশিরভাগই জানান অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই নিয়োগ করা হয়েছে। কোনো পরীক্ষক এও জানান অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার কথা তাদের জানানোই হয়নি। এরই সঙ্গে ওঠে সংরক্ষণ নীতি না মানার অভিযোগ। এর জেরেই 36,000 চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরে মামলাকারীদের আইনজীবী আদালতে জানান প্রশিক্ষণহীন প্রার্থীদের আসল সংখ্যা 36,000 নয়। তারপরে রায় সংশোধন করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন চাকরি বাতিল হবে 32,000 প্রাথমিক শিক্ষকের। বিচারপতি গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দিতে গিয়ে বলেছিলেন, এখনই প্রশিক্ষণহীনদের চাকরি যাবে না। 4 মাস পার্শ্ব শিক্ষকদের সমহারে বেতন পাবেন প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকরা। তবে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ পর্যন্ত আগের মতোই বেতন পাবেন প্রাথমিক শিক্ষকরা। চাকরি বাতিলে রায় দিতে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া 3 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডিভিশন বেঞ্চ তার অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনেই চলতে হবে। 3 মাসের মধ্যে বোর্ডকে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। এর ফলে যারা অযোগ্য তারা বাদ যাবেন, সেক্ষেত্রে তারা নর্মাল স্যালারি যারা পেতেন সেটাই পাবে, কিন্তু এই প্রসেস কমপ্লিট হয়ে প্যানেল প্রকাশ হওয়া পর্যন্তই। নিউজ 18 বাংলা। নির্দিষ্টভাবে ঠিক জায়গাটাই বেছেছেন বিচারপতি। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে দুর্নীতির সঠিক জায়গাটাই চিহ্নিত করেছে, বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা আমরা কথা বলেছিলাম কুণাল ঘোষের সঙ্গে, তিনি কি বলছেন শুনুন। ডিভিশন বেঞ্চের ডবল জাজেস তারা দীর্ঘদিন ধরে শুনেছেন। আমার পার্সোনাল বিশ্বাস এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সঠিক জায়গাটা ধরেছিলেন।
এবং সেই সঠিক জায়গাটা আইনের দৃষ্টিভঙ্গিতে বেঠিক হওয়ার কোনো জায়গা নেই। কোথাও কোথাও বিচ্ছিন্ন কিছু ঘটনা, অনিয়ম, ত্রুটি, অপরাধ হয়েছে এবং এটা কাটিয়ে কিভাবে দ্রুত যোগ্যদের চাকরি সম্ভব হয় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকার দেখেছেন। এটাকে রূপান্তরিত করে দেওয়া রাজনৈতিক ইস্যুতে সেটা করতে গিয়ে সকলে খারাপ, সকলে অযোগ্য, সবটা বাতিল হওয়া উচিত, এটা কি জিনিস? অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন মানসিকতা নিয়ে বিচারকের চেয়ারে ছিলেন সেটা তো তার ইস্তফা দিয়ে বিজেপির ক্যান্ডিডেট হতে যাওয়া থেকে স্পষ্ট।